সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টকে। পাবলিক টকে আমরা কথা বলবো আজকে যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত সহ বিশ্বব্যাপী যে বাংলাদেশিদের উপরে ভিসা কঠোরতা বা নানা ধরনের আহ ব্যাঘাত আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। আহ, নাহিদ আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমরা প্রথমেই যে বিষয়টি যে এই মুহূর্তে আসলে যুক্তরাষ্ট্রের যে ভিসা স্থগিতের বিষয়টি, এটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচিত বিষয়। শুধু বাংলাদেশ না, বিশ্বের 75টি দেশে এই ভিসা স্থগিতের ঘটনা ঘটেছে। এই ভিসা স্থগিত বা এই ঘটনাগুলো কিন্তু আরো অন্যান্য দেশেও কঠোর, মানে কড়াকড়ি করা হচ্ছে বাংলাদেশি বা অন্যান্যদের ভিসার। আমি বাংলাদেশিদের এই ভিসা স্থগিত বা কঠোর কড়াকড়ির বিষয়গুলো আসলে কেন ঘটছে এবং কি কারণে ঘটছে এবং সরকারের আসলে অবহেলা কতটুকু, সেই বিষয়টি একটু জানতে চাই প্রথমে। ধন্যবাদ। ইউএস গভর্নমেন্ট, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে আপনার ইমিগ্রেশন পলিসি, সেই পলিসিটা তো আমরা সবাই জানি। উনি যে লাস্টে যেবার ছিলেন সেবার কিন্তু উনি আমেরিকা ফার্স্ট ওনার স্লোগান ছিল। তো এখন আবার যে এবার আসলেন, এবারও সেই যে আমেরিকা ফার্স্ট ব্যাপারটা কিন্তু আরো স্ট্রংলি সে ইমপ্লিমেন্ট করেছে। তো আমেরিকা ফার্স্ট এই ব্যাপারটা যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিশেষ করে ইউএসএ তে, মানে আমেরিকাতে যে এই মুহূর্তে ভিসা পজ বা স্থগিত করা হয়েছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন, বিশেষ করে হচ্ছে মাইগ্রেশন, যেটা সেই ইমিগ্রেশন ভিসাতে আর কি এই পজটা করেছে। তো উনি মূলত সব মানে পুরো সিস্টেমটাকে রিস্ট্রাকচার করার জন্য এই কাজটা করেছে, যে উনি যে পুরো প্রসিজিওর বা প্রসেসটা, সেই প্রসেসটাকে রিঅ্যাসেস করবেন, যে ওনারা যে পদ্ধতিতে ইমিগ্রেশনটা দিচ্ছে বা যে পদ্ধতিতে আসছে এবং ইমিগ্রেশনের পরে কি পদ্ধতিতে থাকছে, অল টুগেদার ওনার ন্যাশনাল ইকোনমিতে যে বেনিফিট বয়ে আনবে, বা ইমিগ্রান্টরা হচ্ছে ওনার কান্ট্রির জন্য বোঝা না হয়ে ওনার কান্ট্রির জন্য যাতে অ্যাসেট হয়, ওরকম একটা স্ট্রাকচারের মধ্যে থেকে সে ইমিগ্রেশনকে দেখতে চাচ্ছেন, এবং ইমিগ্রেশনকে সেইভাবে উনি আর কি ঢেলে সাজাতে চেষ্টা করছেন, এবং সেজন্য একটা পজ নিয়েছে। এখন এখানে ওনারা, মানে ইউএস এর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেটা করেছে, সেটা হচ্ছে কিছু হাই রিস্ক কান্ট্রি ডিটারমাইন করেছে, যে কিছু কিছু কান্ট্রি হাই রিস্ক গ্রুপের মধ্যে সে দিয়েছে। এই হাই রিস্ক গ্রুপের মধ্যে হচ্ছে আমরা বাংলাদেশ আছি, বাংলাদেশ, তারপরে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া আছে, কিন্তু ইন্ডিয়া নাই। ইন্ডিয়া কিন্তু এই হাই রিস্ক গ্রুপের মধ্যে নেই। তারপরে হচ্ছে অনেকগুলো, সোমালিয়া সহ অনেকগুলি দেশ আছে। তো দেখা যায় যে এই দেশগুলিকে, বা আমি একটু বাংলাদেশ নিয়ে বলি। বাংলাদেশ রিসেন্টলি অনেকগুলি দেশেই মানে ভিসা ক্রাইসিসের মধ্যে পড়েছে। মানে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি যখন দাঁড়াবেন, তখন আপনি একটা ক্রাইসিসে পড়বেন ভিসা পাওয়ার জন্য। এখন এই যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ বাংলাদেশকে এই যে ভিসা, মানে বাংলাদেশের এই যে ভিসা টাফ করে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য, সেটা আর কি আমাদের জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আরবেরও প্রচুর দেশে করেছে বাংলাদেশের জন্য। এখন ইউএস এর স্পেসিফিকলি যদি আমরা ইউএস কে দেখি, ইউএসএ যে কারণে বাংলাদেশিদের আর কি বাংলাদেশিদের এই হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলেছে, সেই হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলার কারণ হচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে যারা মাইগ্রেট করে, বাংলাদেশের যারা ওখানে অভিবাসী হয়, তাদের মধ্যে 54.8% অভিবাসীরা আপনার বেনিফিট ক্লেম করে। আপনি বেনিফিট ব্যাপারটা, আমি ইংল্যান্ডে ছিলাম, তো এই ব্যাপারগুলি
খুব কাছ থেকে আমি দেখেছি। তো সরকারের যে ভাতা থাকে বিভিন্ন ধরনের, সরকারি যে অনুদান, যেটা মানে জব সিকার অ্যালাউন্স, মানে আপনার চাইল্ড বেনিফিট, বিভিন্ন ধরনের বেনিফিট আছে। তো আমি নিজের চোখে যেটা ইংল্যান্ডে দেখেছি যে ইংল্যান্ডে বেশি বেশি বাচ্চা নেয় বাংলাদেশি মানুষরা, যাতে বড় একটা মানে হাউস পায়, কাউন্সিলের হাউস, হাউস বলে আর কি, কাউন্সিল যেটা দেয়, সেই কাউন্সিলের যাতে হাউস পায় এবং প্রত্যেকটা বাচ্চা চাইল্ডের বেনিফিট পায়। এটা যে শুধু বাঙালিরা করে তা না, পাকিস্তানিরাও করে এবং কিছু ব্রিটিশ ককনি যারা তারাও করে, অনেকেই করে। মানে যারাই হচ্ছে আপনার কাজ করবে না, বেনিফিট খাবে, সেই মানুষগুলি বেনিফিট ফ্রড করে। তো এই বেনিফিট ফ্রডের ব্যাপারটা, গভর্নমেন্টের যে বেনিফিট, সেটার ফ্রডটা আপনার বাংলাদেশিরা ভীষণভাবে ওখানে করেছে। হ্যাঁ, যাওয়ার পরে আপনি কি চায়, মানে আপনি মাইগ্রেট করবেন, হাই স্কিল মাইগ্রেশনে গেছেন, তার মানে কি আপনি একটা হাই স্কিল জব করবেন, আপনার একটা ভালো মানে সরকার যাতে আপনার থেকে একটা ভালো ট্যাক্স জেনারেট করতে পারে, আপনি যাতে ওদের ইকোনমিতে পার্টিসিপেট করতে পারেন। তার মানে কি আপনি অ্যাজ এন ইমিগ্রেন্ট আপনি ওখানে যাতে ওদের ইকোনমিতে আরো ইনপুট দিতে পারেন এবং কন্ট্রিবিউট করতে পারেন। কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে না কাজ করে এখানে তারা কি করে, ওই যে বেনিফিট নেওয়া যায় সেই বেনিফিট নেয়ার কারণে বিভিন্ন ধরনের লুপ হোল খুঁজে বের করে, সেই লুপ হোল দিয়ে অ্যাপ্লাই করে বেনিফিট পায়। এইটা একটা ভয়ঙ্কর রকমের ক্রাইসিস আমাদের, মানে আমাদের যে বাংলাদেশি যে অভিবাসী তাদের। এটা ইউরোপের সব দেশে করে, আমি নিজে দেখেছি, এবং ইউএস এর, নর্থ আমেরিকা, ওই জায়গাগুলি, আর ওই জায়গাগুলি যারা অভিবাসী হিসেবে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে তারাও করে। গরিব একটা দেশের মানুষ, সেই হিসেবে তাদের একটা করাপ্ট সিস্টেম থেকে যেহেতু তারা যায়, বাংলাদেশ থেকে কনস্ট্যান্টলি করাপশনের মধ্যে থেকে তারা যায়, সেখান থেকে তারা দেখতে পায় যে বাংলাদেশে তো ইনকাম করে খেতে হয় কষ্ট করে, গভর্নমেন্ট তো বেনিফিট দেয় না। তো ওখানে যে বেনিফিট নিয়ে অনেক বেশি ইনকাম করতে পারে চাকরি করে, যেটা না পারা যায়। ইংল্যান্ডে আমি যখন থাকতাম তখন শুনতাম বাঙালিরা বলতো যে আমি বাঙালি পাকিস্তানের, এবং এইটা কিন্তু ওই যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ একটা টিভি সিরিজ আছে ইংরেজিতে, সেখানে পাকিস্তানি একটা অ্যাক্টর আছে, উনি বলেছিলেন যে আপনি কি করেন, বলে আমি কিছু করি না, বলে কারণ আমি কিছু করলে আমি যে টাকা পাই তার থেকে আমি না কাজ করে অনেক বেশি টাকা পাই। তার মানে আপনি বেনিফিট নিলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং ওটা ট্যাক্স ফ্রি। ইউকেতে আপনি মেইন স্ট্রিম জব করলে আপনার বিআর কোডে ট্যাক্স কাটে, যেটা এই মানে আপনি বেনিফিট নিলে কাজ না করলে আপনার কোনো ট্যাক্স নাই। তার মানে কি বিনা ট্যাক্সে হাউস পাচ্ছে, তারপরে আছে হচ্ছে চিকিৎসা। তো এই ব্যাপারগুলি ইউএসএ তে খুব বড় একটা প্রভাব ফেলেছে, ইউকেতেও ফেলছে। তো এখন ইউএস গভর্নমেন্ট চাচ্ছে কি যে এই যে তারা টাকাটা, মানে এই যে বিরাট বড় একটা অঙ্ক যেটা কিনা তাদের বোঝা স্বরূপ দিয়ে দিতে হচ্ছে, সেই ধরনের মানুষগুলিকে তারা নিবে না, তারা অ্যাসেস করে জেনুইন হাই স্কিল মাইগ্রেন্ট নিবে যারা কিনা ট্রুলি ওই দেশে পারফর্ম করবে, এবং ওনাদের অনেকে চিকিৎসা ভাতা, যেটা চিকিৎসা বেনিফিট আছে, সেইগুলি নিয়ে নেয়। ধরেন চিকিৎসা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার, যেমন ইউকেতে ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, এনএইচএস, ইউএসএ তে আছে। তো এই যে ইউএস এর যে এই যে আপনার এই জায়গাটাও, এই যে চিকিৎসা ক্ষেত্র যেটা আছে, তো এই সব কিছু বিবেচনা করে দেখে ওনারা মানে বাংলাদেশকেও ওরকম একটা রিস্কি গ্রুপ হিসেবে বের করেছে। এখন বাংলাদেশ এখানে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু রিস্ক ক্যাটাগরিতে রাখেনি। কেন রাখেনি দেখেন, ইন্ডিয়া থেকে কারা যায়, ইন্ডিয়া থেকে যায় হচ্ছে মোস্টলি আইটি সেক্টরে,
ইন্ডিয়ার মানে আমেরিকার আইটি সেক্টরটা কাইন্ড অফ ডমিনেট করে ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়ার লোকজন দেখবেন প্রচুর। তো ওদের যে হাই স্কিল মাইগ্রেন্টরা, তারা জেনুইন ট্যাক্স পেয়ার, ওরা ট্যাক্স পেয়ার চাচ্ছে, ওরা ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউটর, তারা তারা কন্ট্রিবিউট করছে। তো এই ধরনের লোক ওখানে যায় দেখে ইন্ডিয়াকে কিন্তু হাই রিস্ক গ্রুপ হিসেবে ধরেনি, এবং জেনুইনলি তারা কিন্তু হাই রিস্ক গ্রুপের মধ্যে ওইভাবে নেই, কারণ যে মাইগ্রেশনটা করেছে সেটা স্কিল মাইগ্রেশন করেছে, যার ফলে আপনার ওই ব্যানটা, ওই যে ব্যারিয়ারটা তাদের পোহাতে হচ্ছে না। এই হচ্ছে আপাতত। এটা 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 বিষয়টা বুঝলাম। এখন আসলে এই যে অনেকে বলে যে এটা আসলে ধরেন অনেকে অভিযোগ করছে এটা ঘটনার পর যে সরকার কূটনৈতিক ভাবে আসলে এই সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই সমস্যা কি আসলে কূটনৈতিক ভাবে মোকাবিলা করা সম্ভব কিনা, এবং করলেও কিভাবে, সেই বিষয়টা একটু যদি বলতেন। সরকার কূটনৈতিকভাবে যে ব্যর্থ হয়েছে সেই ব্যাপারটা আম, আমরা বলতে পারি, সেই ব্লেমটা করতে পারি এই জন্য যে অবভিয়াসলি আপনার তো নেগোশিয়েট করতে হবে। যেমন ট্যাক্সের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে বাংলাদেশ সরকারের, আমরা জানি যে মানে আমাদের মনে হয় 36% দিয়েছিল, সেটা কমিয়ে 20%-এ আমরা রিডিউস করতে পেরেছিলাম। তো এইটাকে বলে একটা প্রপার নেগোসিয়েশন, তাই না? তার মানে আর এখন এই যে কূটনৈতিকভাবে ব্যর্থ হওয়ার থেকেও বড় ব্যর্থতা হচ্ছে আমরা কাদেরকে পাঠাচ্ছি, কিভাবে যাচ্ছে, যে আমাদের নেশন কি রেডি কিনা ওই ধরনের দেশে যে, ওই দেখেন ওইটা বাংলাদেশ না। ওখানে যে জায়গায় বেই জায়গায়, এই জায়গায় সে জায়গায় পানের পিক ফালানো যায় না। আমি ইউকেতে হোয়াইট চ্যাপেলে লিটারেলি দেখেছি সারা জায়গায় পানের পিক ফেলছে, ময়লা ফেলছে। আমাদের তো চরিত্রের সমস্যা। তো এইভাবে আমাদের এই যে যারা যায় তারা তো ওই একই কাজ করে। তারা মানে তার মানে কি এখানে পাবলিক যে তৈরি করেছে, পাবলিক তৈরি করে কি? আপনার নেশনে আপনার যে হিউম্যান রিসোর্স, হিউম্যানকে রিসোর্স হিসেবে প্রডিউস করতে পারে না। বাংলাদেশের রাষ্ট্রের ব্যর্থতা হচ্ছে, সরকারের ব্যর্থতা হচ্ছে, কোন সরকার তার যে জনগণ তাদেরকে রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারে না, যেমন বা তৈরি করতে পারে না। এই আমার পাশের রাষ্ট্র যাদেরকে আমরা সারাদিন গালিগালাজ করি, ভারত বিরোধী কথা বললেই আমরা সেলিব্রিটি হয়ে যাই, সেই ভারতে তো এই ব্যান পায়নি। তার মানে কি দেখেন, ওরা কিন্তু ওদের স্টুডেন্টদেরকে বা ওদের মানে পপুলেশনকে তারা কিন্তু রিসোর্স হিসেবে তৈরি করেছে। আমরা আমাদের পপুলেশনকে কি রিসোর্স বানিয়েছি? না। রিসোর্স বানিয়ে তারপরে আমরা যদি পাঠাই, তাহলে তো এই ফ্রডটা, বেনিফিট ফ্রডটা আর হচ্ছে না। তো এখন আমাদের রাষ্ট্রের ব্যর্থতা তো সব জায়গায়। কূটনৈতিকভাবে ব্যর্থ মানে সফল হবে কিনা সেটা আরো ভবিষ্যতে জানা যাবে, কারণ নিউজটা তো কেবল এসছে, কেবল ইমপ্লিমেন্টেশন হলো। জি এখানে জি, সরকার যদি নেগোশিয়েট করতে পারে তাহলে বুঝবো যে হ্যাঁ পেরেছে, ট্যাক্সের মতো। না হয় বুঝতে মানে পারছি। আর কিন্তু সামনে দেখতে হবে। জি, আচ্ছা, এই ধরেন যুক্তরাষ্ট্রর এরকম ভিসা স্থগিতের বিষয়টি আসলে এরপরে আসলে আমরা অনেক দেশেই কড়াকড়ি দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিটা আসলে কি আরো বাড়বে কিনা, বা এই পরিস্থিতিটা আরো বেশি খারাপ হবে কিনা, সেই বিষয়ে যদি একটু বলেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশে মানব পাচার, তারপরে ভিসা জালিয়াতি, তারপরে এই যে আমরা যেটা দেখি যে স্টুডেন্টদের যে আয়ের যে রেকর্ড জালিয়াতি, এসব নানা ধরনের বিষয়গুলো করছে। এগুলো আসলে কিভাবে ওভারকাম করা যায়, বা এই বিষয়গুলো আসলে কিভাবে আরো যেটা আপনি বললেন যে বাংলাদেশ থেকে আসলে কাদেরকে পাঠাচ্ছি, সেটা যেমন একটা মানে দেখার বিষয়, এবং এই যে উপযোগী করে পাঠানো যাতে বাংলাদেশের ইমেজ সংকট গুলো না হয়, সেটা আসলে কিভাবে করা যায়, বা সেই বিষয়টি আসলে কিভাবে আহ, আহ, নিয়ন্ত্রণ করা যায় বা উন্নতি করা যায়, সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন, কারণ আপনি যেহেতু বিভিন্ন জায়গায় থেকেছেন, এবং এই বিষয়ে আলোকে যদি একটু বলতেন। আচ্ছা, মানে আমাদের ডোমেস্টিক পলিটিক্সটা এবং পলিটিক্যাল ক্রাইসিস এত বেশি হয়ে দাঁড়িয়েছে, মব ভায়োলেন্স। আপনি দেখেছেন যে বাংলাদেশ নিয়ে কিভাবে আলোচনা করছে। ইউরোপের একটা দেশ, আমার মনে হয় পর্তুগালে, সেখানে বলছে যে এটা বাংলাদেশ না। এই আপনার দেখবেন যে আমাদের এই যে পাশের রাষ্ট্র
নেপাল, সেখানেও বলছে যে বাংলাদেশ মানে নেপালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তার মানে কি বাংলাদেশের মানে অবস্থান বিশ্ব দরবারে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের সম্মানের দরজা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। এখন আমাদের দেশ আমরা ভালোবাসি, কিন্তু দেশ নিয়ে তো, দেশ তো একটা আইডিয়া, হ্যাঁ, একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, কিন্তু আমরা তো মূলত দেশের মানুষের গল্পটাই বলছি। তো আমরা এতটাই করাপ্ট এবং আমরা পলিটিক্যাল ভায়োলেন্স এই পর্যায়ে নিয়ে গেছি এবং এই মবক্রেসি থামাতে এতটাই ব্যর্থ হয়েছে এই সরকার যে এখন না আমাদের বৈদেশিক বাণিজ্যের কোনো উন্নতি হচ্ছে, আমাদের তো আমরা জানি গার্মেন্টস খাতে কি হচ্ছে, সেই সকল ধরনের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। আমরা কিন্তু কোনো জায়গায় ভিসা অ্যাপ্লাই করতে গেলে ইন্ডিয়া, অধিকাংশ দেশে ইন্ডিয়া যেয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়, এম্বাসিগুলি ইন্ডিয়া। তার মানে কি, ওই যে আপনি একটা কথা বলেছিলেন না যে কূটনৈতিকভাবে সফলতা আছে কিনা, নাই তো সফলতা। তারা যদি কূটনৈতিকভাবে প্রপার নেগোশিয়েট করতে পারে, তাহলে আমাদের দেশে এম্বাসি না থাকুক, একটা কনসুলেট তো থাকতে পারে প্রত্যেকটা দেশে, তাই না? প্রত্যেকটা দেশের যে একটা কনসুলেট থাকতে পারে, সেটা, সেই নেগোসিয়েশনটা করা উচিত ছিল না? রাশিয়ার সাথে ইন্ডিয়ার দীর্ঘকাল ধরে মানে ওয়ার্ক পারমিট ভিসার নেগোসিয়েশন ছিল, আমাদের সাথে ছিল না। গত বছর এই যে, সরি, এই মানে লাস্ট রেজিমের একদম ওনারা চলে যাওয়ার আগে আগে ওনারা ওই নেগোসিয়েশনটা করছে। এখন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে। তার মানে কি, কূটনৈতিকভাবে দক্ষ হলে তো আমরা এই নেগোসিয়েশন গুলি করতে পারি। আমরা তো বলতে পারি যে দেখো, ইন্ডিয়ার সাথে আমাদের কিছু সমস্যা আছে রাজনৈতিক, তারপরে আমাদের কিছু জিওপলিটিক্যাল ক্রাইসিস আছে, সুতরাং আমাদের কনসুলেটগুলি আমাদের দেশে আমরা নিয়ে আসতে চাই। সেটাও কিন্তু করতে পারেনি। তার মানে কি দেখেন যে না, যাদের যেই হিউম্যানগুলি, যেই আপনার এই দেশের যে অভিবাসীরা যারা যাচ্ছে স্টুডেন্ট ভিসায় যায়, কি করে, তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, বা তাদেরকে ওইভাবে প্রপার রিসোর্স তৈরি করে পাঠাচ্ছে না। আমি নিজে দেখেছি NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে, কিছু মানে 2 বছর আগে মনে হয় প্রচুর কেয়ার গিভার নিয়েছে। কেয়ার গিভিং যে প্রফেশন, যে আপনার এল্ডারলি পপুলেশন আছে, ডিসেবল পপুলেশন আছে, তাদেরকে যে খেদমত করা, হসপিটালে কেয়ার গিভার থাকতে পারে, কেয়ার গিভিং কিছু ইয়ে আছে, নিজস্ব প্রাইভেট আছে, সরকারি আছে, বিভিন্ন কেয়ার গিভিং প্রতিষ্ঠান আছে। সেই জায়গায় যে কেয়ার গিভার, সেই কেয়ার গিভার হিসেবে বাংলাদেশ থেকেও শুরুতে কিছু নিয়েছিল, এবং নেওয়ার পরে কি হয়েছে জানেন, ওরা করেছে কি, এই পর্তুগাল বা ইস্ট ইউরোপিয়ান বিভিন্ন দেশে পালিয়ে গেছে, ওখান থেকে, ইউকে থেকে, ওই যে সেনজেন ভিসা নিয়ে পালিয়ে গেছে। স্টুডেন্টরা কি করে, স্টুডেন্ট ভিসায় যে কোর্স শেষ করে না, কোর্স শেষ করার আগে অন্য দেশে ভিসার জন্য পালিয়ে যায়। আপনার ওই পালানো বলতে ওই যে সেনজেন ভিসা নিয়ে তারপরে চলে যায়। ইউরোপের ঘটনা এটা। আমেরিকাতেও সিমিলার সর্ট অফ সিচুয়েশন হচ্ছে। আমেরিকার ভিসা সিস্টেম কি, স্টুডেন্ট ভিসা সিস্টেম কি, আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আপনার প্রথমে পে করতে হয় না। ইউকেতে যেমন টাকাটা পে করে যেতে হয়, ইউএসএ তে আপনার আফটার ভিসা সে পে করার একটা সুযোগ থাকে। তাহলে কি করে স্টুডেন্ট, যাওয়ার পরে ইউনিভার্সিটিতে যায় না, আমি বুঝাতে পেরেছি, সে টাকা পয়সা যাতে না দিতে হয় সেজন্য সে বিশ্ববিদ্যালয়ে যায় না। তার মানে কি দেখেন, ইউএসএ বা ওয়েস্টে যে কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় গেলে আপনার পড়াশোনা শেষ করতে হবে। রাশিয়াতেও ওই একই সিস্টেম, কিন্তু এরা মানে বিরাট একটা পার্সেন্টেজ যারা কিনা আপনার পড়াশোনাটা কমপ্লিট করে না, ইউনিভার্সিটির খরচটাও দেয় না। তাহলে এইগুলি ফ্রড না? এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিগুলি করার ফলে আপনার
এত ব্যারিয়ার হয়েছে। এন্ড আমাদের ডোমেস্টিক পলিসি মানে পলিটিক্স এতই ক্রাইসিস করে রেখেছি। আমাদের স্টুডেন্টরা কি করছে, এখনকার স্টুডেন্টরা তারা শিক্ষকদের জুতার মালা দিয়ে ঘুরে, তাদের তো সম্মান নাই, তাদের একেবারে অধপতন হয়ে শেষ সীমায় চলে এসছে। সারাক্ষণ মব করে, ঢাকা শহরে চলা যায় না, কোথাও যাওয়া যায় না, রাস্তায় দাঁড়িয়ে তারা মব করছে, রাস্তায় দাঁড়িয়ে দাবি দয়া আদায় করছে। এই চরিত্রের মানুষকে আপনি বিদেশে এর মধ্যে থেকে প্রচুর যাবে তো পড়তে, তো এরা কি করবে যে বলেন? এরা অভ্যস্ত কিসে? এরা তো করাপশনে অভ্যস্ত, আইন হাতে নেয় সেই অভ্যস্ত। ক্ষেত্রে আসলে জি, সেক্ষেত্রে আসলে মানে এই সমস্যাগুলোর সমাধান বা উত্তরণের জন্য আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন বিষয়গুলা মাথায় রাখা উচিত? আমাদের যে ইন্টারনাল বা ডোমেস্টিক পলিটিক্যাল ক্রাইসিস, আগে সেইগুলিকে ঠিক করতে হবে। রাষ্ট্রের নিজের, রাষ্ট্র হচ্ছে গিয়ে পুরো মানে সরকার, রাষ্ট্রের যে সরকার, সে হচ্ছে সবার মা বাবার মতো, তাই না? সে এই জিনিসগুলি শক্ত হাতে হাতে কন্ট্রোল করতে হবে। দেখেন, অথরিটি থাকা, রাষ্ট্রের অথরিটি থাকা বা সরকারের অথরিটি থাকা মানে এইটা না যে অথরিটেরিয়ান গভর্নমেন্ট, যে সে ডিকটেটর হয়ে গেল, না। আইন মানা, আইন মানানোর প্রবণতা তৈরি করতে হবে। বাংলাদেশের পরতে পরতে আপনি আইন অমান্য করতে পারবেন। আইন যে মানা মানে যায় সেটাও তাদের কনসেপ্টে নাই। তারা এভাবে বড়ই হয় না। এভাবে তারা তাদেরকে গ্রুমই করা হয় না। তো এদের গ্রুমিংটাই হচ্ছে সমস্যা। এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে শুরু করে, ফ্যামিলিও তো একটা ইনস্টিটিউশন। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে রাষ্ট্রের রাইটলি পারফর্ম করতে হবে। যারা কিনা এই যে বিদেশে যায়, মাইগ্রেন্ট হিসেবে যায়, স্টুডেন্ট হিসেবে যায়, রাষ্ট্রের এখানে কিছু পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে যে তারা যে যাবে, তাদের যে স্টুডেন্টশিপ, সেই স্টুডেন্টশিপ তাদের শেষ করতে হবে। বা যে হাই স্কিল মাইগ্রেন্ট হিসেবে যায়, সে তার যে মানে সেখানে তার রেসপন্সিবিলিটি কি, সে আসলে এই রেসপন্সিবিলিটিটা সে তখন জানবে যখন সে তার নিজেদের ডোমেস্টিক এরিয়াতে, নিজের হোম কান্ট্রিতে সে আপনার আম, নিজে ওই আইন কানুনগুলি মানবে। রেসপন্সিবিলিটি, স্টেটের উপরে যার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা সে যখন পালন করতে শিখবে, সে যখন একটা অনেস্ট, যখন আমরা একটা চরম ডিসঅনেস্ট মিথ্যুক জাতি তৈরি করেছি, আমরা যখন এই যে ডিসঅনেস্টি বাদ দিয়ে আমরা যখন একটা অনেস্ট আর কি জেনারেশন তৈরি করতে পারবো, যারা আইন মানবে, যাদের উপরে ল একেবারে এনফোর্সড থাকবে, যা খুশি তাই করতে পারবে না, এভাবে কিন্তু তাদের ক্যারেক্টারটা বিল্ডিং করে তাদেরকে একটা মানে সভ্য জনগোষ্ঠীতে রূপান্তর করতে পারলে আমার মনে হয় তাহলে যে কোনো জায়গায় গিয়ে তারা ভালোভাবে পারফর্ম করতে এই পারবে। আমাদের পাশাপাশি কি আসলে মনিটরিং যে যে দেশগুলোয় আমাদের ধরেন লোকবল আছে বা জনশক্তি যাচ্ছে, সেখানে আসলে এই যে আপনি যেগুলো বললেন যে পড়াশোনাটা শেষ করলো কিনা কিংবা এই যে আচরণগত বিভিন্ন বিষয়গুলো, এইগুলোর আসলে মনিটরিং বা কমিউনিটি বেশ কাজ করার আসলে আহ, সুযোগ বা আসলে এই ধরনের কিছু করার বিষয়ে কি কোনো ইয়ে আছে কিনা, স্কোপ আছে কিনা? এখন পর্যন্ত ওরকম কিছু নেই, বা সেরকম হয়তো, যেমন ধরেন যারা ওয়ার্ক পারমিটে যায়, যেমন কেয়ার গিভিং এ যারা গেছে, ওইখানে একটা প্রবলেম আছে, সেটা আমি বলি যে যে কেয়ার গিভাররা গেছে তারা কেউ আসলে কেয়ার গিভার না, নার্স না। তারা ওইটা পাশ করে যায় না, কারো ডিগ্রি নাই। যে কেউ মানে ফ্রড কাগজপত্র বানিয়ে, মানে ফেক কাগজপত্র বানিয়ে তারপরে গেছে। তার মানে কি, এখানে রাষ্ট্রের অনেক বড় একটা ভূমিকা আছে। এখান থেকে যদি ফেক পেপারস না বানানো যায়, যে যেই ধরেন লেটস এ কেয়ার গিভার যাচ্ছে, সে জেনুইন নার্স হতে হবে, সেই জেনুইন নার্স যেতে পারবে। বা তার থেকে কেউ যদি কোনো ডক্টরও যেতে চায় কেয়ার গিভার হিসেবে, সে তো ওই প্রফেশনে, তারা যেতে পারবে।
কিন্তু যে কেয়ার গিভিং এর কিচ্ছু জানে না, যে ফেক কাগজপত্র বানিয়ে যদি যেতে পারে, তার মানে কি প্রবলেমটা কিন্তু আপনার কান্ট্রির মধ্যে। আপনার আগে আমাদের দেশে ভুয়া সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দিয়েও বিদেশে যাওয়া যেত, যেটা এখন আর যাওয়া যায় না। তার মানে রাষ্ট্রে এখানে কিন্তু একটা ভূমিকা পালন করেছে। এখন কিন্তু আর জাল পেপার দিয়ে, কারণ মিনিস্ট্রির সিল চাপ্পড় লাগে, ভেরিফিকেশন লাগে, যার জন্য হয় না। তো এখানে কিন্তু যেটা হয় যে বিদেশে যাওয়ার পরে ইউনিভার্সিটিগুলি হচ্ছে আপনার 90% বা একটা হিউজ পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স না থাকলে আপনাকে স্টুডেন্টশিপ বাতিল করে দেয়, বহিষ্কার করে দেয়। তো ওই যে দেশে মাইগ্রেট করে ওদের ভূমিকাটা বিশাল বড়। না হয়তো ডিপোর্ট করে দেয়, ডিপোর্টেশনের মধ্যে থেকে যেতে হয়। কিন্তু যদি এই যে দেশ থেকে যখন মানে যাবে, সেইটার একটা মনিটরিং, ওই যে আমি কেয়ার গিভিং এর যে এক্সাম্পলটা দিলাম, তার মানে কি যে প্রফেশনে যাবে, সে যদি ফেক কাগজ নিয়ে মানে সে ওই প্রফেশনটা হোল্ডই করে না, ওটা তার প্রফেশন না। ধরেন আপনি টিচার হিসেবে কানাডাতে মাইগ্রেট করতে পারবেন, এখন আপনি জীবনেও টিচিং করেন নাই, কিন্তু আপনি একটা স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে কাগজপত্র ওদেরকে টাকা দিয়ে, বা আপনার ইনফ্লুয়েন্স আছে বা আপনার কানেকশন আছে, সেখান থেকে আপনি কাগজপত্র বানিয়ে আপনি চলে যেতে পারছেন। কিন্তু ওখানে যেহেতু আপনি টিচিং করতে পারছেন না, আপনার একটা ছোটখাটো জব করতে হচ্ছে বা কিছু একটা করতে হচ্ছে, বা অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম বা বিভিন্ন ধরনের অ্যাসাইলামের সিস্টেম আছে, সেই অ্যাসাইলাম টেসাইলাম নিয়ে থাকা, এটা তো মান সম্মানের ব্যাপার। অ্যাসাইলাম কিন্তু খুব প্রেস্টিজিয়াস কিছু না কোনো দেশের জন্য। হ্যাঁ, তো এই মানে আরেকটা বড় সমস্যা কিন্তু অ্যাসাইলাম, বাংলাদেশ থেকে মানুষজন যে ভিসা যখন শেষ হয়ে যায় তখন অ্যাসাইলাম নিয়ে তারপরে ওখানে থাকে বিভিন্ন, এবং অধিকাংশ ক্ষেত্রে মিথ্যে, জালিয়াতি। যারা পলিটিক্যাল অ্যাসাইলাম নেয় বলবে যে এই বর্তমান সরকার আছে, সে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাসাইলাম নেয়। আবার কিন্তু জেনুইনও আছে, ওই যে ব্লগাররা যে গেছে, ব্লগাররা কিন্তু জেনুইন, তাদের লাইফ জেনুইনলি রিস্ক বাংলাদেশে, সেখানে তারা বাঁচবে না। তারপরে ধরেন যারা কিনা এলজিবিটি কিউ কমিউনিটির আছে, তারাও হাই রিস্ক কমিউনিটি বাংলাদেশে, তাদের জন্য জানের নিরাপত্তা আসছে। তারা যখন যায়, তারা অ্যাসাইলাম ক্লেম করে, ওই অ্যাসাইলাম ক্লেমটা কিন্তু জেনুইন অ্যাসাইলাম ক্লেম। তো এরকম কিছু জেনুইনও আছে, কিন্তু অলটুগেদার অধিকাংশ অ্যাসাইলামে কিন্তু বাংলাদেশ থেকে জেনুইন হয় না, এগুলি খুবই ফ্রড হয়। তো বিদেশে যাওয়ার পরে যেটা করে যে ওই আমাদের কিছু সলিসিটরও আছে, আপনার ওই বাংলাদেশি, পাকিস্তানি, এই সমস্ত যে সমস্ত আপনার হাই রিস্ক কান্ট্রিগুলি, যে করাপ্ট কান্ট্রিগুলি, এখান থেকে যে তারপরে তারা ভিসা প্রসেসটা, ভিসা সর্ট আউট যখন করে, ভিসা এক্সটেনশন করে, তখন নানান ধরনের আপনার ফ্রডুলেন্ট প্রসেসের মধ্যে থেকে যায়, ভিসা ফ্রড করে তারা। ওই যে আপনার কন্ট্রাক্ট ম্যারেজ করায়, তারপরে হচ্ছে এখন তো কন্ট্রাক্ট ম্যারেজ করালে হোম অফিস এসে দেখে যে সে জেনুইন কিনা। তো আমরা এতই অনিয়ম করেছি, এতই 2 নম্বরই করেছি ভাই, যে আমাদের যে ভিসাটা দিবে, সেই ভিসাটা দেয়া আছে ওদের জন্য রিস্কি হয়ে দাঁড়ায়। আবার আরেকটা প্রবলেম আছে, যেটা আমি নিজের চোখে সব জায়গায় দেখেছি, সেটা হচ্ছে কি, আপনি যাবেন হচ্ছে একটা নন মুসলিম কান্ট্রিতে, সেখানে যে আপনি বিরাট বড় মানে দিনের পথের দায়ী হয়ে যান, তখন তার ইচ্ছে হয় সে এখানে শরিয়া কায়েম করবে। মানে ইংল্যান্ডে বসে রাস্তায় দাঁড়িয়ে আমি দেখছি যে ভাষণ দিচ্ছে যে তারা এখানে, তারা চায় এটাও মানে শরিয়া নির্ভর কান্ট্রি হবে। তো এই যে এইটা আরেকটা, যে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ইসলাম মুসলমানদের যে প্রতি যে তার নীতি, সেটা কিন্তু অত্যন্ত কঠোর, যে সে মুসলমানদের ভিসা দিতে চায় না। তো বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশকে হাই রিস্ক গ্রুপে ফেলেছে, তার মধ্যে কিন্তু আরেকটা কারণ হচ্ছে এটা একটা মুসলিম কান্ট্রি, এবং বর্তমানে 24-এর পরে হাইলি আপনার ইসলামিক ফান্ডামেন্টালিজমের তৈরি হয়েছে, এবং আমাদের দেশে কমিউনাল ভায়োলেন্স তৈরি হয়েছে। এটা আর একটা খুব বড় একটা রিজন। জি, বুঝতে পারছি। ধন্যবাদ, অনেক কিছু আমরা জানলাম। জি, আসলে আমাদের মূলত হচ্ছে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পুরো ব্যবস্থাপনায় আসলে এক ধরনের পরিবর্তন দরকার। যে এই যে আমরা যে অনিয়ম, তারপরে বিভিন্ন ধরনের দুর্নীতি বা ফ্রডুলেন্স করে যে আমরা যাচ্ছি,
সেই ওই দেশে গিয়েও আমাদের যে আসলে ক্যারেক্টারটা পরিবর্তন হচ্ছে না, যার সাফারার আসলে যারা ভালোভাবে যাচ্ছে, কিংবা দেশের মানুষ, দেশের ইমেজ আসলে এই সবের কারণে যে আসলে এই যে সমস্যায় পড়ছে, সেটি দুঃখজনক। এবং আমরা আশা করি যে সরকার, সমাজ এবং আমাদের যারা রয়েছেন তারাও এই বিষয়গুলো বুঝবেন এবং এই বিষয়গুলোর পদক্ষেপ নেবেন। বিশেষ করে সরকার এই বিষয়গুলোর পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশা আমাদের সবারই রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতক্ষণ অনেক সুন্দরভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আসলে ভবিষ্যতেও আমাদের যে বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে সেই জায়গাগুলোও তুলে ধরেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথাগুলো বললাম সেই বিষয়ে আসলে দেশ, রাষ্ট্র এবং পরিবার ভাবে আমাদেরকে সুন্দর জীবনযাপনে আসলে অভ্যস্ত হওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের চর্চায় থাকা উচিত, এবং সেই প্রত্যাশা আমাদের রইল সবার প্রতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।